কিভাবে কয়েদিদের মারা হতো শট করে চাবুক দিয়ে, বেচারাকে মারছে। আন্দামান সেলুলার জেলের বন্দীদের উপর প্রায় নির্মম অত্যাচার চলতো, চাবুকের প্রহার ছিল যার অঙ্গ। এইভাবে মারা হতো। আমরা এখন ঢুকবো কন্ডেমনেশন রুম, যেটাকে বলা হয় নির্জন কক্ষ। এই কক্ষগুলোতে হচ্ছে আসামিগুলোদের রাখা হতো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস সাজু। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল বিল্ডিং দেখা যাচ্ছে। তো আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। আসলে অনেক দিন ধরে আমি প্ল্যানিং করছি, সময়ের অভাবে আমি আসতে পারছি না। তো আজকে সময় হয়েছে, তো আজকে এসেছি আমি হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। তো পুরো আলিপুর জেল মিউজিয়ামটা আমি তোমাদের হচ্ছে ঘুরে দেখাবো, কি কি আছে সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো। এইটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের একদম ফ্রন্ট থেকে একটা ভিউ নেওয়া। তো তোমরা আলিপুর জেল মিউজিয়ামে কিভাবে আসবে? এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাজ কোর্ট রোড। এই জাজ কোর্ট রোড তোমরা বাই বাসে আসতে পারো, বালিগঞ্জ, ঢাকুরিয়া। তারপর তোমরা যদি মেট্রোতে আসতে চাও তাহলে তো খুবই সুবিধা, কাছাকাছি যতীন দাস পার্ক মেট্রো আছে, কালীঘাট মেট্রো আছে। তো মেট্রো থেকে হেঁটে জাস্ট 7 থেকে 10 মিনিট, বা তোমরা অটোতে আসতে পারো, অসুবিধা নেই। তো এই হচ্ছে আসার রুট। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, আর যদি লাইট শোটা দেখতে চাও তাহলে 100 টাকা এক্সট্রা। তো আমরা এবার এন্ট্রি নিয়ে নিলাম আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে। এখান থেকে এটা হচ্ছে বাঁ দিকে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে ডান দিকে সাইডে একটা সেভিয়ার রুম বলে একটা ছিল, এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা কিনতে পারবে। বই আছে, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র আছে। তারপর এখানে একটা দেখলাম যে প্রিন্টিং, যেগুলো হচ্ছে মানে ছাপার কাজ করা হতো, সেরকম একটা মেশিন দেখলাম, এই যে মেশিনটা। তো এখানে কিছু কেনাকাটার জিনিসপত্র আছে, তো তোমরা চাইলে এখানে ঢুকতে পারো। তারপর বিশ্ব বাংলার একটা স্টোর আছে, আমরা ওটাতে যাইনি, তখন ক্লোজ ছিল। আর আলিপুর জেল মিউজিয়ামের ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, অনেক কিছু ইনফরমেশান আছে। মিউজিয়ামের ভিতরে ঢুকেই ইংলিশে এবং বাংলায় এরকম একটা মানচিত্র আছে, মানে কোন কোন জায়গাগুলোতে ভিজিট করতে পারবো, কতগুলো জায়গা ভিজিট করা যাবে। তো টিকিট কাউন্টারে একটা মানচিত্র দিয়ে দেয়, পারলে ওখান থেকে একটা কালেক্ট করে নেবে। তো চলো ঘুরে আসা। এই দিকটাতে কি কি আছে? এইদিকে আছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ আছে, নেতাজি কক্ষ আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ আছে, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এদিকটায় যাই। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চতে এবার আমরা ঢুকছি। এখানে তোমরা একটু পজ করে দেখে নাও, সব ডিটেলস দেওয়া আছে। এইটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে আসামিদের ফাঁসি দেওয়া হতো। এখানে হচ্ছে ডুয়েট ফাঁসি দেওয়া হয়েছিল, এখানে দুটো মানে ফাঁসি দড়ি ঝুলছে। সত্যি জিনিসটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, সত্যি খুব খারাপ লাগছে। এই জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দিয়ে তারপর এটা দিয়ে হচ্ছে মুর্দাটাকে বার করা হতো। আর মোটামুটি প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো এটা ফাঁসিতে লটকে রাখা হতো। আজকে অনেকজনাই এসছে, এনসিসি থেকে এসছে, এনসিসির স্টাফরা সব ভিজিট করতে এসছে। এখানে মোটামুটি ফাঁসি দেওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট রাখার পরে যেই আসামিগুলো মানে অনেকজনাই জীবিত থাকতো, সেগুলো আবার হচ্ছে পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হতো। মানে এই জায়গাটা আসার পর আমি একটু স্তব্ধ হয়ে গেছি, মানে ইমোশনাল হয়ে গেছি। সত্যি জিনিসটা দেখার পরে আমি ভিতর থেকে একদম ভেঙে গেছি পুরোপুরি। মানে জিনিসটা দেখতেই যতটাই মানে সহজ মনে হচ্ছে ততটা সহজ না, যে সেম কোনো কিছু পরিবর্তন হয়নি, সবটাই এই একই রকম আছে। শুধুমাত্র কিছু কিছু এই দড়িগুলো হয়তো বা না, দড়িগুলো লাগিয়েছে, বাকি যা দেখা যাচ্ছে সবটাই সেম।
এখানে লাস্ট 2004 সালে হচ্ছে ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া হয়েছিল 2004 সালে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের যে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের একটা লিস্ট আছে এখানে। আলিপুর জেলের শহীদের তালিকা: কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। এদের পুরো একটা লিস্ট দেওয়া আছে। এটা হচ্ছে অটোপসি রুম, মানে শবদেহ যখন ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার 40 বা 45 মিনিট পর এইখানে যে লাশগুলোকে এইখানে নিয়ে আসা হতো। এই যে টেবিলগুলো দেখা যাচ্ছে, এই টেবিলগুলোতেই হচ্ছে শায়িত অবস্থায় থাকতো। সেম জিনিস, কিছু কিছু লাশ ফাঁসি দেওয়ার পরেও হচ্ছে জীবিত থাকতো খানিকটা। তো জীবিত থাকাকালীন অবস্থায় তাদের যে এই যে ভ্যানগুলো, হাতের ভ্যান বা পায়ের যে ভ্যানগুলো, সেই ভ্যানগুলো কেটে দেওয়া হতো। কেটে দেওয়ার পরে এই যে তোমরা নালীটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সেই রক্তগুলো এইটা দিয়ে পাস হতো। তো এটা হচ্ছে সেই পোস্টমর্টম রুম। এইগুলোতে এখানে লাশ রাখা হতো। এটা ছোট্ট করে একটা এখানে বেসিন টাইপের আছে। আমরা এখন ঢুকবো কন্ডেমনেশন রুম, যেটাকে বলা হয় নির্জন কক্ষ। এই কক্ষগুলোতে হচ্ছে আসামিগুলোদের রাখা হতো। এখন এটা পুরো দেখাবো যে দেখা যাচ্ছে শুধুমাত্র এই যে এই জায়গাটা, এখানে একটা শোয়ার জায়গা আছে, জাস্ট এই শোয়ার জায়গা। আর এইখানে হচ্ছে বাথরুম টাথরুম করার একটা জায়গা আছে। সেম, কোনো কিছু চেঞ্জেস হয়নি। উপরে একটা জাস্ট জানালা আছে, আর এর থেকে বেশি কিছু নেই। আর উপরে দেখতেই পাচ্ছ ছাদটা এরকম। এই হচ্ছে আসামিদের থাকার জায়গা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দীনেশ গুপ্ত হচ্ছে এই জেলের মধ্যেই ছিলেন। ওনার একটা জাস্ট ফাইবার দিয়ে একটা মূর্তি বানিয়েছেন। এইখানেই তার সময়টা কেটেছে, এই জেলের মধ্যেই, এইটুকু কক্ষের মধ্যে। আমি সত্যি কথা বলতে আমি পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছি এখানে এসে। এত কষ্ট হচ্ছে এই জিনিসগুলো দেখে, আমি পুরো নির্বাক হয়ে গেছি। এই জিনিসগুলো দেখে মানুষের কি মন ঠিক থাকতে পারে, যেখানে এইটুকু ছোট্ট একটা ঘরের মধ্যে এইটুকু জানালা দিয়ে একটা লাইট আসতো। বছরের পর বছর এখানে কাটিয়েছে ওনারা কত কষ্টের মধ্যে। একটা হচ্ছে জোড়া জেলখানা, যেখানে হচ্ছে দুজন আসামি থাকতো। এদিকে একটা বেড আর এইদিকে একটা বেড। মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই জেলটাতে হচ্ছে দুজনা থাকতো। আর এই জেলটাতে মোটামুটি 3খানা জানালা আছে, সেম, কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, সেম জিনিসে আছে, একটুখানি মডিফাই করেছে, এর থেকে বেশি কিছু না। এখানে একটা হচ্ছে ফাঁসির দড়ির সিম্বল দেওয়া আছে। আমরা এখন ঢুকছি নেতাজি কক্ষ বা নেতাজি সেল। এখানে কারা কারা ছিলেন: নেতাজি সেল, বিধানচন্দ্র রয় সেল, চিত্তরঞ্জন দাস সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। কারা কারা ছিলেন।
ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায়, এই যে কারাগারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কারাগারে উনি ছিলেন 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাগারে উনি ছিলেন। এখানে ওনার একটা মূর্তি বানিয়ে রেখেছে। তো এইটুকু রুমের মধ্যে সব কিছু করতে হতো, ভাবা যায়, শুধু ছোট্ট একটা মাত্র জানালা, আর এই যে পুরোটাই। এই কক্ষটাতে ছিলেন হচ্ছে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, 1909। এই জিনিসগুলো আমি দেখছি যে জেল কক্ষের যে লকিং সিস্টেমটা মানে মারাত্মক লেভেলের। মানে এইখানে ডিরেক্ট কিন্তু নেই লকিং সিস্টেমটা কীরকম আছে, পুরো দেওয়াল ধরে এদিক দিয়ে এই যে কুণ্ডলিটা এটা ধরে এদিকে ঝাঁকিয়ে আবার এদিকে করা যাবে, এটা এইভাবে করা আছে যাতে কেউ এই দিক দিয়ে হাত না দিয়ে মানে এটাকে টাচ করতে পারে, সেরকমভাবে করা আছে প্রত্যেকটারই সেম। এটাও সেম ওইভাবেই করা আছে। লকিং সিস্টেমটা এখানে আছে, লকটা এখানে করা যাবে। আর এই যে ডাবল করা আছে, 3টে দেওয়া আছে, 1 2 3, আর তালাটা লাগানো থাকতো এইখানে, ভাবা যায়। আমি এখন একটু এই যে এই জেল কক্ষটার আমি উপরে এসেছি। উপরে আমি শুধুমাত্র দেখার জন্য আসলাম যে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি দেশের জন্য খুবই লড়াই করেছেন, সে হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার কক্ষ ছিল এইটা। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারারক্ষে ছিলেন। নেতাজি সেল, এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে, সব তোমরা একটু পোজ করে একটু পড়ে নাও। কিভাবে থাকতো জিনিসগুলো দেখা যাচ্ছে না, এখানে কিছু ফটোগ্রাফি দেওয়া আছে, ওনার একটা স্ট্যাচু করা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে কক্ষে ছিলেন, এই কক্ষে আমি এখন ঢুকলাম। এখানে কিছু ফটোগ্রাফি আছে আর ওনার একটা স্ট্যাচু আছে। তো এই হচ্ছে যে কক্ষটা, এইটুকু কক্ষে আমি থাকবো। আর এখানে টাইম পিরিয়ডটা দেওয়া আছে। তো চলো বাকিগুলো আমি দেখাচ্ছি। এই সেল কক্ষে থাকতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কতদিন ছিলেন এখানে? 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারারক্ষে ছিলেন। তোমরা যদি অডিও শুনতে চাও তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা শুনতে পারো। এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন কক্ষ। এই কক্ষে ওনাকে রাখা হয়েছিল। কিছু ফটোগ্রাফি আছে আর এনার কিছু স্ট্যাচু নেই। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ওনার কক্ষে থাকার টাইমিং পিরিয়ড হচ্ছে এপ্রিল 1930 থেকে অক্টোবর 1932। আবার পরে জুন 1933 থেকে এই কারারক্ষী ছিলেন। এখানে ওনার একটা স্ট্যাচু আছে, মনে হচ্ছে পুরোপুরি রিয়েল লাগছে, একদম পুরো রিয়েল। আর কিছু ফটোগ্রাফি আছে। তো লক করা আছে, ভিতরে ঢুকছি না। এই মুহূর্তে নেতাজি সেল, তারপর হচ্ছে নেহেরু সেল, এই সেলটাতে আমরা পুরো ঘুরে আসলাম। সত্যি দেশের জন্য যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন তাদের সেই সেলগুলো আমরা দেখে আসলাম। এত কষ্ট হচ্ছে সত্যি। প্রথমে তো একদম হাসি মুখে ঢুকেছিলাম। আলিপুর জেল মিউজিয়াম মানে একটা ইমোশন, ভীষণ রকমের একটা ইমোশন
মানে কাজ করছে। সত্যি এই জিনিসগুলো দেখে একটু মন খারাপ হচ্ছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। এই জিনিসগুলোতে ওরা এত মানে কষ্ট করে থাকতো। তো সবাই আসছে ভিজিট করতে। এটা হচ্ছে নেহেরু সেল। নেহেরু সেলের মধ্যে আমরা ঢুকবো, কি কি আছে এই সেলের মধ্যে। আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ওনার হচ্ছে এটা সেল কক্ষ। টাইম পিরিয়ডটা দেওয়া আছে, জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারা কক্ষে ছিলেন। আর এটা ওনার হচ্ছে কারা কক্ষ। এই এখানে শুধু ছোট্ট একটা জানালা আছে, আর ওনার একটা স্ট্যাচু আছে, আর কয়েকটা ফটোগ্রাফি আছে। ভিতরে হয়তো বা ঢুকতে পারবো কি না, ভিতরে ঢোকা যাবে? ভিতরে ঢোকা যাবে না এই মুহূর্তে। আর এই দিকটায় আছে, এই দিকটা হচ্ছে ইন্দিরা গান্ধী বসে আছে এখানে। কারণ যখন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে হচ্ছে দেখা করতে আসতেন, উনি এখানে হচ্ছে ওয়েট করতেন। তারই একটা স্ট্যাচু এখানে দেওয়া আছে খুব সুন্দর মতো। আর বাকি কক্ষগুলোতে এটা তো সেম জওহরলাল নেহরুর কিছু ফটোগ্রাফি দেওয়া আছে। এটাতে একটা বড় রকমের কি বলবো, একটা কয়েন দেওয়া আছে, জওহরলাল নেহরু সেন্টেনারি। তোমরা যারা হচ্ছে লাইব্রেরি আর সেমিনার রুমে ঢুকতে চাও, এটা হচ্ছে সেই লাইব্রেরি আর সেমিনার রুম। এখন ক্লোজ করা আছে, জানি না এগুলো খোলা থাকে কি না। চলো ওই দিকটায় যাই একটু। এইটা হচ্ছে জেনারেল সেল, মানে হচ্ছে সাধারণ কক্ষ। তো সাধারণ যারা একটু কম ধরনের কি বলবো, কম ধরনের যারা দোষী, তাদের জন্য এই সেলগুলো। সেম কক্ষের সাইজ সেম, কিন্তু সামনের যেই মানে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, দ্বীপান্তরের বন্দি জীবন। ঠিক আছে, এই আন্দামান দ্বীপান্তরের হচ্ছে বন্দি জীবন কেমন ছিল, এটা উপরে হচ্ছে যেতে হবে। চলো আমরা একটু গিয়ে ঘুরে আসি আন্দামানে, আন্দামান দ্বীপান্তর। আন্দামান দ্বীপান্তরের জীবনযাপন কেমন ছিল, বিভিন্ন ধরনের কাজ করতে হতো। এখানে দেখা যাচ্ছে যে নারকেলের ছিবড়া দিয়ে দড়ি তৈরি। তারপর তাদের পোশাক আশাক কেমন ছিল, তাদের আচার আচরণ কেমন ছিল। আরেকটা চিত্র আমি এখানে দেখাচ্ছি, যেটা হচ্ছে লোহার বেড়ি বা শেকল দিয়ে তাদেরকে কিভাবে বেঁধে রাখা হয়েছে। এটাই ছিল আন্দামানের আসামিদের অবস্থা। তো এটাই সেই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে, কিভাবে কয়েদিদের মারা হতো শটাশট করে চাবুক দিয়ে, বেচারাকে মারছে। আন্দামান সেলুলার জেলের বন্দীদের উপর প্রায় অত্যাচার, নির্মম অত্যাচার চলতো। চাবুকের প্রহার ছিল যার অঙ্গ, এইভাবে মারা হতো। ইস, একটা মানুষকে যদি এইভাবে মারা হয় চাবুকে, ভাই এত মারছিস কেন? আমরা এখন একটু অনেক ঘোরাঘুরি করলাম, একটু ওই কফি হাউসে ঢুকবো, কি কি পাওয়া যায় দেখা যাক। আমরা এখন ঢুকবো হচ্ছে ঐতিহাসিক কারারক্ষে, ভিতরে আমরা ঢুকবো। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড,
চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক বন্দীদের জীবন চর্চা। বন্দীদের জীবন চর্চা, ভিতরে এখন যাচ্ছি আমি। দেখা যায় এখানে কি কি আছে, অনেক কিছুই আছে মনে হচ্ছে, অনেকজনকে তো দেখছি। একদিন আলিপুর জেলে ব্রিটিশ শাসনের অধীনে। বন্দীদের জীবন চর্চা, এখানে দেখছি কয়েকজনে বসে চা করছে, কেউ শুয়ে আছে, কারোর তবিয়ত খারাপ। হচ্ছে কয়েদিদের সর্দার। এখানে হাত পা টিপছে ও, কেউ মন খারাপ করে জানালার ধারে বসে আছে, কেউ বাড়ির কথা চিন্তা ভাবনা করছে। এখানে কিছু নির্দেশ করছে, জানালা দিয়ে দেখছে। আর এদিকে কাপড় কাচ্ছে, স্নান করছে চৌবাচ্চা। আর এখানে ঝাড়ু মারছে, ভাই সাহেব ঝাড়ু লাগাও। আচ্ছা আছে, টাইম টেবিল মেনে একদম পুরো মানে কাটিং চলছে, এখানে হেয়ার কাট চলছে। এখানে টাইম দেখছে হাতে, এমন করে তাকাচ্ছে টাইমের দিকে যে টাইম নিয়েই হচ্ছে সব চুল দাড়ি কাটতে হবে। আর এখানে হচ্ছে চাবুক লাগাচ্ছে, পুরো কয়েদিটিকে একদম বেঁধে চাবুক মারছে শাটাশাট। এইদিকে হচ্ছে আর্ট গ্যালারি, ওইদিকে তো নো এন্ট্রি, এটা আর্ট গ্যালারিটা আছে। দেখি আর্ট গ্যালারির মধ্যে কি কি আছে। ওইদিকে নো এন্ট্রি, আর্ট গ্যালারিতে যাই। আসলে মিউজিয়ামটা এত বড়, অনেকটা বড় মিউজিয়ামটা। তো মিউজিয়ামটা এত বড় মানে ঘুরে ঘুরে আমি তো অনেক আগে এসেছি, সকাল সকাল এসেছি। সকাল সকাল বলতে ফার্স্ট টাইম তো 12টার দিকে খোলে, আমি 12:30টার মধ্যে ঢুকে গেছি। অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন রিসিভড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পাওয়ার ডিপার্টমেন্টে কী কী অ্যাওয়ার্ড পেয়েছে? ওয়াটার রিসোর্স ইনভেস্টমেন্ট, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ডিপার্টমেন্ট, কন্যাশ্রী কাপ, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট। কত অ্যাওয়ার্ড রে ভাই! MSME টি ডিপার্টমেন্ট, অ্যাওয়ার্ডের ছড়াছড়ি। ফাইনালি আমাদের পুরো আলিপুর মিউজিয়াম ঘোরা কমপ্লিট। সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, একটা লাইক করে দিও। আর তোমরা যারা চ্যানেলে আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আমাকে সাজেস্ট করো যে আর কোন কোন টপিকের উপর ভিডিও করা যায়। আমরা এখন এক্সিট যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এবার আমাদের বেরোতে হবে। এই হচ্ছে এক্সিট, এটা পুরোটা এক্সিট রাস্তা, খুব সুন্দর করেছে এরকম রেলিং দিয়ে। তো চলো আজকের ভিডিও ছিল এটাই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য একটা ভিডিওতে। টাটা।